প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আজকের লাইভ ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, তোমরা যারা আমার লাইভ ক্লাসে জয়েন করেছো, তোমরা তোমাদের নাম, রোল, শাখা কমেন্টে লিখে জানাও। আমি দেখে নেই কয়জন জয়েন করেছো। যারা জয়েন করেছো তারা তোমাদের নাম, রোল, শাখা কমেন্টে লিখে জানাও। তারপর ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, অর্থাৎ আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা দুই একজন আমাকে জানিয়ে দাও। তোমরা জয়েন করলেই আমি আজকের মূল ক্লাসে চলে যাব। তোমরা জয়েন করলেই আমি আজকের মূল ক্লাসে চলে যাব। তোমরা জান্নাতুল মাওয়া স্যার, সব ঠিক আছে। তোমরা যারা ক্লাসে জয়েন করবে দ্রুত জয়েন করো। তোমরা জয়েন করলেই আমি মূল আলোচনায় চলে যাব। জয়েন করলেই মূল আলোচনায় চলে যাব। বার্ষিকের সিলেবাস অনুযায়ী আজ আমি নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। বার্ষিকের সিলেবাস অনুযায়ী সপ্তম অধ্যায়ের বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ব্যবসা উদ্যোগ বইটি হাতের কাছে রাখবে। তোমরা অবশ্যই প্রত্যেকে ব্যবসা উদ্যোগ বইটি হাতের কাছে রাখবে এবং আমি আশা করব ক্লাসে সবাই মনোযোগী হবে। আমি আশা করব ক্লাসে সবাই মনোযোগী হবে। তোমরা তাড়াতাড়ি জয়েন করো। তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আমরা জানি আমাদের প্রত্যেকটি ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হয় তা CW আকারে আমাদের লিখতে হবে এবং যা হোমওয়ার্ক দেওয়া হয়, বাড়ির কাজ দেওয়া হয়, তা HW হিসাবে আমরা হিসাবভুক্ত করব, অর্থাৎ আমরা খাতায় লিপিবদ্ধ করব। স্কুল খোলার পর CW এবং HWর উপর 5 এবং 5 এই 10 নম্বরের নম্বর প্রদান করা হবে। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের শিল্প। তাহলে আমরা দেখে নেই সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প। প্রথমে আমরা জেনে নেই শিল্প কি। সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকেই শিল্প বলা হয়। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে, মূলধন সামগ্রীর কথা বলা আছে এখানে, শুধু মূলধনের কথা, অর্থাৎ মূলধন সামগ্রী বলতে শুধু আমরা নগদ টাকাকে বোঝাবো না। এখানে মূলধন সামগ্রী বলতে কোনো স্থায়ী সম্পদ হতে পারে, এছাড়া অন্য উৎপাদন কাজে ব্যবহৃত কোনো যন্ত্রপাতি হতে পারে, সরঞ্জাম হতে পারে, ইত্যাদি বিষয়ের সমন্বয়ে আমাদের মূলধন গঠিত হয়।
তাহলে এই মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকেই শিল্প বলা হয়। এখানে যদি প্রত্যেকটি বিষয়কে আমরা ব্যাখ্যা করি যে মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে, তাহলে কারখানা বলতে আমরা কি বুঝবো? চার দেয়ালে বেষ্টিত উৎপাদন কার্য সম্পন্ন হয় এমন ঘরকে আমরা বলবো কারখানা। চার দেয়ালে বেষ্টিত অর্থাৎ কমপক্ষে একটা ঘর থাকবে যেখানে আমি যে পণ্য উৎপাদন করব, যে বস্তু উৎপাদন করব, তা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার কিছু যন্ত্রপাতি থাকবে। তাহলে ওই কারখানার ভিতরে আমি কাঁচামাল ব্যবহার করে, আমরা জানি যে কোনো পণ্য দ্রব্য ব্যবহার উপযোগী করার জন্য মূল শর্ত হলো লাগবে শ্রমিক, লাগবে কাঁচামাল। শ্রমিক, কাঁচামাল। এই কারখানায় যে সমস্ত যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ ব্যবহৃত হবে তা মাধ্যমে কাঁচামাল ব্যবহার করে আমরা পরিপূর্ণ কোনো ব্যবহার উপযোগী পণ্য তৈরি যেখানে করব তাকেই বলবো আমরা শিল্প। তারপর দেখি শিল্পের প্রকারভেদ। শিল্পের প্রকারভেদ। আমাদের দেশে অনেক রকমের শিল্প আছে, আমাদের দেশে অনেক রকমের শিল্প আছে, কিন্তু আমরা আমাদের এই অধ্যায়ের দৃষ্টিকোণ থেকে শিল্পকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। শিল্পের প্রকারভেদ অর্থাৎ এখানে শিল্পকে প্রাথমিক অবস্থায় দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হলো উৎপাদনমুখী শিল্প, আর একটা হলো সেবা শিল্প। তাহলে উৎপাদনমুখী শিল্প নাম দেখেই বোঝা যায় যে এখানে কোনো কিছু উৎপাদন হবে, তৈরি হবে। তাহলে উৎপাদনমুখী শিল্প বলতে আমরা কি বুঝবো? পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, পুনঃসামঞ্জস্যকরণ এরকম কাজে ব্যবহৃত, এরকম কাজ যেখানে সম্পন্ন হবে তাকেই বলবো আমরা উৎপাদনমুখী শিল্প, বা ওই শিল্পকে বলবো আমরা উৎপাদনমুখী শিল্প। এখানে বলা আছে যে পণ্য উৎপাদন, এগুলো প্রক্রিয়াজাতকরণ, আরেকটা বিষয় আছে সংযোজন, এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ। অর্থাৎ এমন কিছু শিল্প প্রতিষ্ঠানও আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানও আছে, প্রাথমিক অবস্থায় পণ্য তৈরি করার জন্য কিছু কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে রাখা হয়, পরবর্তীতে এই প্রক্রিয়াজাতকরণকৃত পণ্যকে পুনঃসামঞ্জস্য করে পূর্ণ পণ্যে বা ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করা হয়। এরকম প্রক্রিয়াজাতকরণ বিষয়ক সকল প্রকার উৎপাদনমুখী কারখানাকে বা যেখানে এইতে তৈরি হবে তাকেই বলবো আমরা উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে, এখানে মূল কাজ হলো কি? শ্রম এবং যন্ত্রের ব্যবহার হবে, অর্থাৎ শ্রমিকের শ্রম লাগবে এবং যন্ত্রের ব্যবহার হবে। শ্রমিক ওই যন্ত্রগুলো যথাযথভাবে উৎপাদন কাজে ব্যবহার করবে। তাহলে ব্যবহারের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে, কাঁচামাল কাকে বলবো? অর্থাৎ কোনো পণ্য তৈরি করতে গেলে ওই পণ্যের যে পূর্বা অবস্থাটা, যেমন আমি কাপড় তৈরি করব, তাহলে কাপড় তৈরি করার আগে কি লাগবে? কাপড়ের তৈরি করার কাঁচামাল কি? কাপড় তৈরি করার কাঁচামাল হলো সুতা। সুতা হলো প্রক্রিয়াজাতকৃত হওয়ার পর সুতা। সুতার কাঁচামাল কি? তুলা বা বিভিন্ন তন্তু। তাহলে তুলা থেকে আমরা প্রথমে সুতা তৈরি করব, সুতা থেকে আমরা কাপড় তৈরি করব। তাহলে এখানে কাঁচামাল বলতে কি বুঝবো আমরা? তুলাকে বোঝাবো। তা এইরকম যে পণ্যই আমি উৎপাদন করি না কেন, তৈরি করি না কেন, তা তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে? কাঁচামাল সংগ্রহ করতে হবে। সেই কাঁচামাল কোথায় পাবো, কিভাবে পাবো, ওগুলো হলো অন্য বিষয়। তাহলে এগুলো আমাকে আগে সংগ্রহ করে নিতে হবে। এই কাঁচামাল সংগ্রহ করার পর তারপর আমি শ্রমিক নিয়োগ দিব। শ্রমিক কারখানার ভিতরে এই কাঁচামাল ব্যবহার করে কি করবে? পণ্য উৎপাদন করবে। এই দেখো আমার কাছে একটি কলম আছে, হোয়াইট বোর্ড মার্কার। এটা এমনি এমনি আসেনি, এটা আকাশ থেকেও পড়েনি, এটা কেউ না কেউ
কোনো না কোনো কারখানায় তৈরি হয়েছে। তাহলে এই পণ্যটা, এই কলমটা তৈরি করার জন্য কী কী লাগছে? প্রথমে লাগছে এর কাঁচামাল। তাহলে এর ভিতরে কি আছে? আছে প্লাস্টিক। এটা প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক লাগছে। এটা প্রক্রিয়াজাত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগছে। এবং এর ভিতরে কি আছে? কালি আছে। এবং এই কালিটা ধারণ করার জন্য ফোম আছে, কালিটা যাতে এখান থেকে পড়ে না যায়। তারপর এই দেখো, এটা লেখার জন্য এই যে একটা লিপ, এটা ঢাকার জন্য আবার একটি কভার আছে। এগুলো প্রত্যেকটি কি হয়? আলাদা আলাদা করে তৈরি হয়, কিন্তু এগুলো তৈরি করার জন্য কোনো না কোনো কারখানায় হয়েছে। তাহলে কি লাগছে? ওখানে কারখানার একটি ঘর লাগছে। কারখানা বলতে 4 দেয়ালে বেষ্টিত একটি ঘরকে বোঝাবো আমরা। তারপর এখানে শ্রমিক লাগছে। এই কাজগুলো মেশিন নিজে নিজে তৈরি করতে পারে নাই, শ্রমিকের শ্রমের প্রয়োজন আছে এবং কাঁচামালের প্রয়োজন আছে। এই তিনটার সমন্বয়ে একটা কলম তৈরি হয়ে গেছে। তাহলে এখন এই যে পণ্যটা তৈরি হলো, এটাকেই বলবো আমরা, এটা যেখানে তৈরি হয়েছে এটাকে বলবো আমরা উৎপাদনমুখী শিল্প। এটাকে বলবো আমরা উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পের কতগুলো উদাহরণ আমাদের বইতে আছে। আমরা যদি বই সামনে নেই, দেখব বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ প্রক্রিয়াকরণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রেল ও ইঞ্জিন শিল্প উৎপাদনমুখী শিল্পের উদাহরণ বা অন্তর্ভুক্ত। কি কি আছে? বস্ত্র শিল্প, বস্ত্র শিল্প অর্থাৎ আমরা তুলা থেকে সুতা তৈরি করব, অথবা যদি সুতা আগে তৈরি করা থাকে, সুতা থেকে আমরা কাপড় তৈরি করব। এই কাপড় থেকে বিভিন্ন আমরা আমাদের দেশের জাতীয় আয়ের বিরাট একটা অংশ আসে পোশাক খাত থেকে। এখানে বস্ত্র শিল্প বলতে আমরা পোশাক খাতকেও বোঝাতে পারি, যেগুলোকে বলি আমরা গার্মেন্টস। আমাদের দেশেও অনেক সস্তা শ্রমিক পাওয়া যায়। এই শ্রমিকদের শ্রম ব্যবহার করে একটা বিভিন্ন দেশের ব্যক্তিরা, প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কাপড়, প্রয়োজনীয় পণ্য তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়ে থাকে। অর্থাৎ আমরা তখন কি করি? আমাদের যে গার্মেন্ট শিল্পগুলো আছে, যে যে প্রতিষ্ঠানে যে পণ্য তৈরি করে, তারা আমাদের দেশের এই গার্মেন্টসে যারা কাজ করে, চাকরি করে, তাদের দিয়ে প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহার করে। অর্থাৎ অনেক সময় বিদেশিরা কাপড় তারা ওই দেশ থেকে পাঠায়, অথবা কোনো কোনো সময় আমাদের দেশ থেকেই কাপড় তারা কি করে? সংগ্রহ করে। তাহলে কাপড় হলো ওই পণ্য তৈরির জন্য, ওই শার্ট, ওই প্যান্ট, এগুলো তৈরি করার জন্য হলো কাঁচামাল। তাহলে কাপড় তারা কি করবে? সংগ্রহ করবে। তাহলে আমরা কি করব? আমরা একটা কারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের সমন্বয়ে তারা যে ডিজাইন দিবে, সেই ডিজাইন অনুযায়ী কাপড় তৈরি করে দেব। অর্থাৎ কাপড় বলতে এখানে শার্ট, প্যান্ট বা অন্য যে কোনো পণ্যের অর্ডার তারা দিবে, তা আমরা কি করে দেব? তৈরি করে দেব। তাহলে এইটার যে কাজ, এটাকে বলবো আমরা বস্ত্র শিল্প, বা এটাকে আমরা বলতে পারি পোশাক শিল্প, চিনি শিল্প। আমরা যে চিনি ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা প্রত্যেকেই কি করি? বিভিন্ন সময় আমাদের বাসার প্রয়োজনে খাবারে চিনি ব্যবহার করে থাকি। তাহলে এই চিনি কিভাবে আসে? চিনি তৈরি করার আমাদের দেশে যে কারখানাগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, তারা কি করে? এক বিদেশ থেকে চিনি তৈরির কিছু কাঁচামাল পাওয়া যায়, তারা ওই কাঁচামালগুলো সংগ্রহ করে। অথবা আমাদের দেশে আখ চাষ হয়, বিশাল এলাকা জুড়ে আখ চাষ হয়। সেই আখ থেকে চিনির কলগুলোতে, ফ্যাক্টরিগুলোতে, চিনির কারখানায় সেই আখগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে ওইখান থেকে চিনি তৈরি করে। তাহলে যে প্রতিষ্ঠানে, যে কারখানায়, যে শিল্পে চিনি তৈরি করা হয় বা উৎপাদন করা হয়, তাকে বলবো আমরা চিনি শিল্প। পাট শিল্প, আমাদের দেশে প্রচুর পাট হয়। পাট থেকে আমরা নানা রকমের পণ্য তৈরি করে থাকি। পাট থেকে আমরা কি করি? কাপড় তৈরি করি। পাট থেকে আমরা অন্যান্য কি বলে যে আমাদের ব্যবহার উপযোগী কুটির শিল্পে বিভিন্ন পণ্য তৈরি করে থাকি। পাট থেকে আমরা স্কুল ব্যাগ তৈরি করে থাকি, বিভিন্ন মাদুর তৈরি করে থাকি। পাট থেকে স্যান্ডেলও তৈরি করা যায়, কার্পেট তৈরি করা যায়, নানা রকমের পণ্য আমরা তৈরি করে থাকি। তাহলে যে শিল্পে বা যে প্রতিষ্ঠানে পাট থেকে বিভিন্ন ব্যবহার উপযোগী
পণ্য উৎপাদন করা হয় তাকে বলবো আমরা পাট শিল্প, সার শিল্প। আমাদের কৃষি প্রধান দেশ, কৃষকদের কৃষি পণ্য উৎপাদনের জন্য মুখ্য বিষয় হলো, মুখ্য উপাদান হলো সার। তাহলে এই সার আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের এরকম সারের কারখানা আছে। সেই সারের কারখানায় কাঁচামাল ব্যবহার করে সার তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলো বিদেশ থেকেও আমদানি করে থাকি। তাহলে সার যে কারখানায় বা যে শিল্পে তৈরি হয় তাকে বলবো আমরা সার শিল্প। সিমেন্ট শিল্প, সিমেন্টের মূল কাঁচামাল হলো পাথর। বইয়ের শুরুতেই একটা ঘটনা বলা আছে যে ওইখানে ছাত্রদের সিমেন্ট শিল্পে বেড়াতে গিয়ে একজন শিক্ষার্থী কী করে সিমেন্ট তৈরির যে উপাদানগুলো আছে, কাজগুলো আছে, এগুলো পর্যবেক্ষণ করে তারপর ওইখান থেকে সে একটা ধারণা নিয়ে আসে সিমেন্ট কিভাবে তৈরি হয়। অর্থাৎ নাফিসের বড় চাচা ছাতক সিমেন্ট কারখানায় কী করে একজন ইঞ্জিনিয়ার, স্কুলের ছুটিতে সে ওইখানে গিয়ে তার চাচাতো ভাই বোন ওদের সাথে গিয়ে দেখা করে এবং বেড়াতে গিয়ে এই সিমেন্ট কারখানার কিভাবে সিমেন্ট তৈরি হয় এই বিষয়গুলো সে সরজমিনে দেখে আসে। তাহলে সিমেন্ট যে কারখানায় যে শিল্পে তৈরি হয় তাকে বলবো আমরা সিমেন্ট শিল্প। চামড়া, আমরা চামড়ার জুতা, ব্যাগ, বিভিন্ন রকমের বস্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে যেখানে এগুলো তৈরি হয় তাকে বলবো আমরা চামড়া শিল্প। তারপর আমাদের দেশের জাহাজ নির্মাণ শিল্পও রয়েছে। একসময় এই জাহাজ নির্মাণ শিল্পগুলো বিভিন্ন দেশে প্রসারিত ছিল, কিন্তু আমাদের দেশে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প জাতীয় আয়ের বিরাট একটা অংশ এই শিল্প থেকে আসে। অর্থাৎ জাহাজ ভেঙে টুকরা টুকরা করে ওই কাঁচামাল দিয়ে, পুরাতন কাঁচামাল দিয়ে নতুনভাবে আবার কি করে জাহাজ তৈরি করে থাকে। তাহলে উৎপাদনমুখীর শিল্পের কিছু উদাহরণ আমরা দেখলাম। এছাড়াও আরেক প্রকারের শিল্প আছে, সেটা হলো কি সেবা শিল্প। অর্থাৎ সেবা শিল্প বলতে আমরা নতুন কোনো পণ্য উৎপাদন করব না, তৈরি করব না, আমার বুদ্ধি মেধাকে কোনো যন্ত্রে বা কারখানায় প্রয়োগ করে কি করব, আমার সেবার মাধ্যমে কি করব, যে সার্ভিসটা দিব তাকেই বলবো আমরা সেবা শিল্প। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যয় করে, মেধা সম্পদ সম্পর্কে আমাদের আগের চ্যাপ্টারে একটা ধারণা ছিল, যে মেধা সম্পদ কাকে বলে। তাহলে এখানে বলছে কি যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহার করে যে সকল সেবা কার্য সম্পাদিত হয় সেসব শিল্প প্রতিষ্ঠান সেবা শিল্পের অন্তর্ভুক্ত। সেসব শিল্প প্রতিষ্ঠান সেবা শিল্পের অন্তর্ভুক্ত। এখানে বলছে কি যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ। এখন এই স্থায়ী সম্পদ যন্ত্রপাতি হতে হবে, কলকারখানায় হতে হবে এমন কোনো বিষয় না, অন্য যে কোনো স্থায়ী সম্পদও এখানে হতে পারে। বা মেধা সম্পদ ব্যবহার করে একজন ইঞ্জিনিয়ার একটা বাড়ির ডিজাইন তৈরি করে দিল, তৈরি করে দিল। অর্থাৎ এই যে কাজটা তিনি করলো, তিনি কিন্তু কোনো কিছু উৎপাদন করে নাই, সে তার মেধা দিয়ে, তার অর্জিত জ্ঞান দিয়ে একটা ডিজাইন তৈরি করে দিয়েছে। তো এইটা কি হলো, সেবা শিল্পের মধ্যে পড়বে। একজন ডাক্তার একটা ক্লিনিকে বা একটা হাসপাতালে রোগীদের চিকিৎসা করা হয়। অর্থাৎ আমরা যখন ডাক্তারদের কাছে যাই, বিভিন্ন রকমের টেস্ট দেয়, ওগুলো কি করা, রোগীরা ওগুলো কি করে টেস্টগুলো সম্পন্ন করে, এগুলো কেউ না কেউ করে দেয়। করতে গিয়ে যে ব্যক্তি এখানে সেবাটা দেয়, সার্ভিসটা দেয়, যে এই কাজটি করে, এটাও সেবা শিল্পের অন্তর্ভুক্তের মধ্যে পড়ে। তাহলে সেবা শিল্পের মধ্যে আছে মৎস্য আহরণ। আমরা সমুদ্রে মৎস্য আহরণ করার জন্য বিভিন্ন রকমের কি করা হয়, কৌশল অবলম্বন করা হয়। তাহলে এইটাও এক ধরনের শিল্প। নির্মাণ শিল্পের মধ্যে বলছি আমি, যেটা হলো হাউজিং, যে বিভিন্ন ফ্ল্যাট নির্মাণ করা হয়। এছাড়া দৃষ্টিনন্দন একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে দৃষ্টিনন্দন বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয়, এগুলো একজন ইঞ্জিনিয়ার তৈরি করে থাকে। এটাও এক ধরনের শিল্প। বিনোদন শিল্প, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেখানে পার্ক,
এবং বিভিন্ন ব্যক্তির কোনো কোনো রিসোর্টে বিভিন্ন রকমের কী দেওয়া থাকে সেবা, অর্থাৎ ওইখানে আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম দেওয়া থাকে, এটাও এক ধরনের শিল্প। তারপর বলা আছে অটোমোবাইল সার্ভিসিং, অর্থাৎ কি, আমার একটা গাড়ি নষ্ট হয়ে গেল, আমাদের বাড়িতে যে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহার করি, কোনো কারখানায় যে মেশিনগুলো ব্যবহার করি, এগুলো নষ্ট হয়ে গেলে, ব্যবহার অনুপযোগী হয়ে গেলে তখন কি করি, এগুলো পুনরায় ব্যবহার করার জন্য মেরামত করার প্রয়োজন হয়, এগুলোকেই বলবো এটাও এক ধরনের শিল্প যারা এই কাজগুলো করে। বিপণন শিল্প, বিপণন মানে কি, আমি একটা পণ্য তৈরি করলাম, এই পণ্যটাকে বিপণন মানে বাজারজাতকরণ, তাহলে এটা কিভাবে ক্রেতার নিকট পৌঁছাবে, ক্রেতা কিভাবে এটার খবর জানবে ইত্যাদি বিষয় একটা প্যাকেজের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠান কি করে থাকে, সেবা দিয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি কি করে থাকে বা একটা প্রতিষ্ঠান এই বিপণনের বিভিন্ন কাজগুলো করে থাকে, এটাও এক ধরনের শিল্প। অর্থাৎ তাদের কাজই হলো বিভিন্ন কোম্পানির উৎপাদিত পণ্যগুলোকে কি করা, বাজারজাতকরণ করা। বলছি হাসপাতাল, ক্লিনিক, এগুলোতে একজন রুগীর বা একজন ব্যক্তির বিভিন্ন রকমের সমস্যার টেস্ট করা হয়, এগুলো আমি করতে পারবো না, তুমি করতে পারবো না, একজন বিশেষজ্ঞ ডাক্তার দরকার পড়ে। তাহলে তারা যে এই কাজগুলো করে এটার বিনিময়ে তারা যে সেবাটা দেয় এটাকে বলবো সেবা শিল্প। পরিবহন, যাত্রী সেবা, সেটা রেল, ট্রেন, বাস যেগুলোই হোক, এগুলোও এক ধরনের শিল্প। অর্থাৎ এই যে তারা যাত্রী সেবাগুলো দিয়ে থাকে, আমি এখান থেকে কক্সবাজার যাব, আমি প্রাইভেট কারে যেতে পারি, আমি বাসে যেতে পারি, আমি ট্রেনে যেতে পারি, আমি বিমানেও যেতে পারি, এই যে এক একটা মাধ্যম। তাহলে আমরা যে পথেই যাই তারা কি করে, এগুলো এই সেবাগুলো দেওয়ার জন্য তারা বসে থাকে, অর্থাৎ আমার কাছ থেকে কিছু পেমেন্ট নিয়ে কি করে তারা এই সেবাগুলো দিয়ে থাকে, এটাও এক ধরনের সেবা শিল্প। পর্যটন শিল্প, আমরা কক্সবাজার যাই, রাঙ্গামাটি যাই, বান্দরবন যাই, কুয়াকাটায় যাই, কি করতে, বেড়াতে যাই আমরা বেড়াতে যাই। তাহলে এখানে যে সেবাগুলো আছে, আমাদের দেশের পর্যটন শিল্প নামে একটা ডিপার্টমেন্টই আছে সরকারের, তারা বিভিন্ন রকমের রিসোর্ট তৈরি করে রাখছে, ওইখানে গেলে আমাদের যে সেবাগুলো দরকার সেই সেবাগুলো তারা দিয়ে থাকে। তাহলে আমরা জানলাম বাংলাদেশের শিল্পের মধ্যে প্রথমে জানলাম শিল্পের প্রকারভেদ। শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদনমুখী শিল্প, সেবা শিল্প। উৎপাদনমুখী শিল্প, সেবা শিল্প। উৎপাদনমুখী শিল্প কোনগুলো, এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করলাম। অর্থাৎ যেখানে উৎপাদনমুখী শিল্প হলো যেখানে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে শ্রমিকদের সমন্বয়ে, শ্রমিকদের শ্রম দ্বারা যখন নতুন কোনো পণ্য, ব্যবহার উপযোগী দ্রব্য পণ্য তৈরি হবে, তখন তাকে বলবো আমরা, যেখানে তৈরি হবে সেটাকে বলবো আমরা উৎপাদনমুখী শিল্প, তাকে বলবো আমরা উৎপাদনমুখী শিল্প। এছাড়া সেবা শিল্প, অর্থাৎ কোনো ব্যক্তি তার মেধা দ্বারা বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাদের কর্মী বাহিনী দ্বারা সাধারণ জনগণকে যে সেবা দিয়ে থাকে, যার যেখানে প্রয়োজন, এই বিভিন্ন রকমের সেবাগুলোকেই যেখান থেকে আমরা পাবো, যে শিল্পের মধ্যে থেকে পাবো, তাকেই বলবো আমরা কি, সেবা শিল্প। সেবা শিল্পের কতগুলো উদাহরণও আমরা দেখে নিলাম। এছাড়াও আমরা যদি বই দেখি, বইতে আমরা কিছু কি পাবো, বইতে আমরা কিছু সেবা শিল্পের উদাহরণও পাবো এবং তার ব্যাখ্যাও দেওয়া আছে, সেই সেবাগুলো আমরা কোথা থেকে কিভাবে অর্জন করব। তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আবার বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদন শিল্প ও সেবা শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। বিনিয়োগের মাপকাঠিতে, এখানে বিনিয়োগের মাপকাঠি বলতে কি বোঝায়, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানের কত টাকা মূলধন আমরা বিনিয়োগ করেছি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে আমার কত টাকার মূলধন ব্যবহার হচ্ছে। আমরা জানি ব্যবসায়ের বিভিন্ন রকম ধরন আছে, এক মালিকানা, অংশীদারি, যৌথ, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, রাষ্ট্রীয় ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই ব্যবসায়ের ধরন অনুযায়ী
তার মূলধন কাঠামো এবং শ্রমিক ভিন্ন রকম হয়ে থাকে। তাহলে বাংলাদেশের শিল্পের মধ্যে যদি আমরা আসি, যে প্রথমেই বলছে বিনিয়োগের মাপকাঠিতে, বিনিয়োগের মাপকাঠি মানে আমি কত টাকা বিনিয়োগ হচ্ছে, অর্থাৎ কত টাকা মূলধন এই শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে, এই জন্যই বলছে বিনিয়োগের মাপকাঠিতে। উৎপাদন শিল্প ও সেবা শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কুটির শিল্প, 1 নম্বর কুটির শিল্প, 2 নম্বর ক্ষুদ্র শিল্প, 3 নম্বর মাঝারি শিল্প, 4 নম্বর বৃহৎ শিল্প। তাহলে এখানে নাম দেখেই কিন্তু আমরা এই সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই, অর্থাৎ এই প্রকারভেদের নামগুলো দেখেই কুটির শিল্প। কুটির শিল্প মানে হাতে তৈরি বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন যে জিনিসগুলো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তৈরি করে। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র মানে ছোট শিল্প, তার নাম থেকেই বুঝতে পারছি আমরা। মাঝারি শিল্প যেটা ছোটও না বড়ও না। তারপর বৃহৎ শিল্প। তাহলে এই যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো কিভাবে করা হয়েছে? বিনিয়োগের মাপকাঠিতে। বিনিয়োগের মাপকাঠি বলতে কি বোঝাইছি? মূলধন কাঠামোর ভিত্তিতে, অর্থাৎ মূলধনের পরিমাণ এবং শ্রমিকের পরিমাণ ইত্যাদির উপর ভিত্তি করে আমরা কি করব? এই কাঠামোগুলো অর্থাৎ এই প্রকারভেদগুলো তৈরি করেছি। তাহলে কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে সমস্ত প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে। এই কথার অর্থ হলো, আগেই বলে নিছি, কুটির শিল্পের পরিবারের সদস্যদের প্রাধান্য থাকবে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যরা মিলেই এই শিল্প পরিচালনা করে থাকে এবং এই শিল্পের পণ্য উৎপাদন বা তৈরি করে থাকে। তাহলে এটাকে আমরা কিভাবে পরিমাপ করব? বলে দেওয়া আছে, জমি ও কারখানা ভবন ব্যতি রেখে। যদি আমার যেখানে জমি অর্থাৎ কারখানা যেখানে তৈরি আছে ওইখানে কি আছে? ওইখানে জায়গার উপর, যে জমির উপর এই কারখানা তৈরি করা আছে, সেই জমির ক্রয় মূল্য ও কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয় সহ। তাহলে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য অর্থাৎ ক্রয় মূল্য, এখানে স্থায়ী সম্পদ বা স্থায়ী সম্পদের ক্রয় করতে যে টাকা লাগছে এবং এটাকে প্রতিস্থাপন করতে যে খরচ হয়েছে। অর্থাৎ দেখা গেল যে আমি বিদেশ থেকে একটা মেশিন আমদানি করলাম, কিন্তু মেশিনটা তো এমনি ব্যবহার হবে না, ব্যবহার হবে না। তাহলে কি করতে হবে? মেশিনটাকে কারখানার ভিতরে কোথাও স্থাপন করতে হবে, বসাতে হবে। তাহলে স্থাপন করতে বা বসাতে গিয়ে যে খরচটা হবে সেটাকেই বলা হয় প্রতিস্থাপন মূল্য। তাহলে আমি মেশিনটা, জমি বলছে যে জমি ক্রয়, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ এবং যন্ত্রপাতি ক্রয় এবং এটা প্রতিস্থাপন করতে যে টাকা খরচ হলো, সবগুলোর খরচ একসাথে করে বলছে ব্যয় সহ। কিসের ব্যয়? জমি ক্রয়, কারখানা ভবন তৈরি, স্থায়ী সম্পদ, প্রতিস্থাপন ব্যয় সহ। 5 লক্ষ টাকার কম যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা আছে, অর্থাৎ যার মূলধন 5 লক্ষ টাকার কম, লোকবল অর্থাৎ শ্রমিক, এখানে বলছে, যদিও বলছে পরিবারের সদস্য সংখ্যা, তাহলে পরিবারের সদস্য সংখ্যা সহ সর্বোচ্চ লোকবল হতে পারবে কতজন? 10 জন। সর্বোচ্চ 10 জন শ্রমিক বা লোক কি করবে? যে প্রতিষ্ঠানে, যে শিল্পে কাজ করবে, এখানে বলছে যে পরিবারের সদস্য সহ, তাকে বলবো আমরা কুটির শিল্প। এখন এই পরিবারের সদস্য যারা আছে, এখানে পরিবারের সদস্য যারা আছে তারা কি করতে পারে? সার্বক্ষণিক কাজও করতে পারে এবং তারা খণ্ডকালীন বা পার্ট টাইম কাজও করতে পারে। হয়তো পরিবারের 5 জন সদস্য আছে, ছেলে মেয়ে হয়তো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অথবা তারা কোথাও চাকরি করে, কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তারপরেও বাসায় যে সময়টুকু তারা পায়, ওই সময় থেকে কিছু সময় বাঁচিয়ে যদি কোনো রকমের কুটির শিল্পের পণ্য তৈরি করে, তখন কি বলবো? তাহলে ওই কাজটা হলো তার খণ্ডকালীন কাজ। সে অন্য একটা কাজ করে, অন্য একটা পেশার সাথে জড়িত, সে হয়তো স্টুডেন্ট অথবা চাকরিজীবী অথবা গৃহিণী। এই সমস্ত ক্ষেত্রে
কি করবে, যে সারাক্ষণ সে কাজ করছে না, অন্য জায়গায় কাজ করার পর সে যে সময়টা পাচ্ছে ওইখান থেকে কিছু সময় বাঁচিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা সহ যে সময়টা, এটা বলছে সেই কাজটা সেই যে পরিবারের সদস্য যারা আছে তারা পূর্ণকালীন কাজও করতে পারে, খণ্ডকালীন কাজও করতে পারে। এই যে কাজটা করে যে শিল্পে, তাকে বলবো আমরা কুটির শিল্প। তাহলে এখানে মূল বিষয় হলো তার বিনিয়োগ হতে হবে স্থায়ী সম্পদ, কারখানা ভবন, তার প্রতিস্থাপন ব্যয় সব 5 লক্ষ টাকার কম, লোক সংখ্যা হবে পরিবারের সদস্যরাও যদি কাজ করে সবাই মিলে 10 জন সর্বোচ্চ, তাহলে এই কাজগুলো তারা খণ্ডকালীনও করতে পারে, পূর্ণকালীনও করতে পারে। এখন এই কুটির শিল্পের ধরনগুলো কী রকম? কুটির শিল্পের ধরনগুলো প্রথমেই বলা আছে পাটজাত শিল্প। এই কুটির শিল্পে কি তৈরি হয়? আমরা কি করি, বিভিন্ন সময় কিছু কারুপণ্যের দোকান থাকে, প্রতিষ্ঠান থাকে, ওইখান থেকে গিয়ে আমরা কি করি, আমাদের পছন্দের দৃষ্টিনন্দন এরকম কিছু পণ্য কিনে থাকি। অর্থাৎ এমনি বাজারে গেলে বিভিন্ন রকমের বাজারের ব্যাগ পাওয়া যায়, অর্থাৎ কি স্কুল ব্যাগ পাওয়া যায়, সেটা দেশের বিদেশের বিভিন্ন রকমের। কিন্তু কুটির শিল্পে পাটজাত শিল্পের কিছু স্কুল ব্যাগ, তারপর ওয়ালম্যাট, তারপর স্যান্ডেল, কার্পেট, এগুলো পাওয়া যায়। এগুলো দেখতে খুব সুন্দর লাগে, ব্যবহার করতে একটু আরামদায়ক। আমরা কি করব, তাহলে এই যে দ্রব্যগুলো, এই যে পণ্যগুলো তৈরি হয়, এইটাকে বলবো আমরা পাটজাত কুটির শিল্প। বাঁশ ও বেতের শিল্প, আমরা বাঁশের ঝুড়ি, ফুলদানি, চাটাই, তারপরে বিভিন্ন রকমের দোলনা, বেতের চেয়ার, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের কি দেখে থাকি। অনেক সময় বড় বড় বেতের খাটও তৈরি করা হয়। তাহলে এই যে এইটা যেখানে তৈরি হয় তাকে বলবো আমরা বাঁশ ও বেত শিল্প। তারপর মৃৎশিল্প। এখন মাটির গহনাও পাওয়া যায়। তাহলে মাটির গহনা যারা তৈরি করে, এটা মৃৎশিল্প। এছাড়াও তৈজসপত্র, শোপিস, পুতুল, ফুলদানি, টব, ফুলের টব, হাঁড়ি, কলসি এবং বিভিন্ন রকমের এগুলো ঘর সাজানোর বিভিন্ন রকমের মাটির জিনিস পাওয়া যায়। তাহলে এটা পরিবারের বিভিন্ন রকমের কোনো প্রতিষ্ঠান বা পরিবারের সদস্যরা এটা তৈরি করে বাজারে বিক্রি করে, এই শিল্পকে বলবো আমরা মৃৎশিল্প। এছাড়া তাঁত ও বস্ত্র শিল্প, শাড়ি, লুঙ্গি, টেবিল ক্লথ, সোফার কভার, এরকম বইতে আছে, তোমরা যদি দেখো বইতে এরকম অনেক নাম দেওয়া আছে। তাহলে তাকে বলবো আমরা তাঁত ও বস্ত্র শিল্প। খাদ্য সহায়ক শিল্প, আমরা বেলি রোডে গেলেই কী পাই, বিভিন্ন রকমের পিঠা পাই, বিভিন্ন ব্যক্তি এগুলো বিক্রি করে। এছাড়াও বিভিন্ন রকমের মেলা হয় আমাদের দেশে, বিভিন্ন মেলায় খাবারের যে দোকানগুলো থাকে, বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন খাবার বা সুস্বাদু খাবার পাওয়া যায়। তাহলে এইগুলো যারা করে সেগুলো হলো খাদ্য ও সহায়ক শিল্পের অন্তর্গত। হস্তশিল্প, হাতের শিল্পের মধ্যে কার্পেট, শতরঞ্জি, নকশিকাঁথা, অফিস স্টেশনারি, মাছ ধরার জাল, মাদুর ইত্যাদি বিষয় কি করে থাকে, হাতে তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে খুব সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে বিক্রি করা হয়। তাহলে এগুলো কিন্তু হাতে তৈরি করা হয়। যেহেতু এটা হাতে তৈরি করা হয়, এই জন্যে এটাতে কোনো মেশিন ব্যবহার হয় না, এটা হস্তশিল্পের অন্তর্ভুক্ত। ঝিনুক শিল্প, আমরা বিভিন্ন যখন কক্সবাজার বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তখন ওইখান থেকে ঝিনুকের মালা, তারপর চাবির রিং, বিভিন্ন রকমের শোপিস আমরা নিয়ে আসি। তাহলে এটা যে বা যারা তৈরি করে এটাকে এই শিল্পকে বলবো আমরা ঝিনুক শিল্প। তারপর আছে কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প, আতর, গোলাপ জল, আগরবাতি, এর বিভিন্ন রকমের কি হয় বস্তু ব্যবহার উপযোগী করে তোলা হয়, এগুলোকে বলা হয় আমাদের খাদ্য ও সহায়ক শিল্প। এছাড়াও মেরামত শিল্প, অনেক সময় কি করে কোনো পণ্য ব্যবহার অনুপযোগী হয়ে গেলে ওটাকে মেরামত করেও কি করে কিছু কিছু ব্যক্তি আছে তারা এগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করে দিয়ে থাকেন। তাহলে গেল আমাদের কুটির শিল্প। তাহলে মূলত হলো কুটির শিল্পের কাজ হলো পরিবার বা পরিবারের সদস্যদের সমন্বয়ে অথবা 2-1 বাহিরের বিশেষজ্ঞ লোক নিয়েও আমরা কুটির শিল্প কাজ করে থাকি। তাছাড়া হলো
ক্ষুদ্র শিল্প। কুটির শিল্পের পরে আসলো আমাদের কুটির শিল্প, এখন আসবে ক্ষুদ্র শিল্প। আমাদের এখানে কি দেখে, নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি ক্ষুদ্র শিল্প মানে এটা বড়ও না, মাঝারিও না, কুটির শিল্পও না, ছোট আকারের শিল্প। তাহলে ছোট আকারের শিল্পকে আমরা কি বলবো? কুটির শিল্প বলবো। এই কুটির শিল্পও আমাদের বিবেচনায় যদি আনি, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে কি করব? একই রকম, যে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদ ক্রয় ও প্রতিস্থাপন ব্যয়সহ যদি আমার বিনিয়োগ বা মূলধন 50 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়, 50 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়, এবং শ্রমিক যদি 25 থেকে 99 জনের মধ্যে হয়, তাহলে ওই শিল্পকে বলবো আমরা ক্ষুদ্র শিল্প। তাহলে ক্ষুদ্র শিল্পের দুইটা ধরন, এক উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে এক রকমের নিয়ম, সেবা শিল্পের জন্য আরেক রকমের নিয়ম। তাহলে উৎপাদনমুখী শিল্প যদি হয়, তাহলে ওই সমস্ত শিল্পকে উৎপাদনমুখী শিল্প ক্ষুদ্র শিল্প বলবো। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলবো যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদ ক্রয় এবং তার প্রতিস্থাপন মূল্য সহ যদি মূলধন বা বিনিয়োগ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়, এবং শ্রমিক যদি 25 থেকে 99 জনের মধ্যে হয়, তখন ওই শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান বলবো। এছাড়াও ক্ষুদ্র শিল্পের আরও আরেকটি প্রকারভেদ রয়েছে, সেটা হলো সেবামূলক ক্ষুদ্র শিল্প। সেবামূলক শিল্পের অর্থাৎ এই সেবামূলক ক্ষুদ্র শিল্প, তাহলে একটা গেল উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প, আরেকটা হলো সেবামূলক ক্ষুদ্র শিল্প। তাহলে সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও একই রকম, যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য এবং তার প্রতিস্থাপন মূল্য সহ বিনিয়োগ বা মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। উৎপাদনমুখীতে ছিল ক্ষুদ্র শিল্পের 50 লক্ষ থেকে 10 কোটি, আর সেবামূলকের ক্ষেত্রে বলা আছে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। এবং শ্রমিক উৎপাদনমুখীতে বলা ছিল 25 থেকে 99 জন, যেখানে বলা আছে 10 থেকে 25 জন। এই পার্থক্যটা ক্লিয়ার হতে হবে। আমাদের বহু নির্বাচনী প্রশ্নে এগুলো আসতে পারে, এবং যখন এগুলোর ব্যাখ্যা আকারে আসবে, সৃজনশীল প্রশ্ন আকারে আসবে, তখন এই উৎপাদনমুখী এবং সেবা শিল্পের যে বিনিয়োগের যে ধরনটা, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা এবং উৎপাদনমুখী শিল্পের ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা ভিন্ন রকম, কিন্তু দুইটা শর্ত এখানে। এক হলো বিনিয়োগ বা মূলধন কত টাকা এবং শ্রমিক কতজন। এই বিষয়টা আমাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। কোনো শিক্ষার্থী যদি এই বিষয়গুলো ক্লিয়ার করতে না পারে, তাহলে পরীক্ষায় ভুল তথ্য দিলে এখানে নম্বর পাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এটাকে বানানোর কিছু নাই, সুনির্দিষ্ট বিষয়। তাহলে উৎপাদনমুখীর ক্ষেত্রে বিনিয়োগ হলো 25 লক্ষ থেকে 10 কোটি, শ্রমিক হলো 25 থেকে 99 জন, আর সেবা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, শ্রমিক 10 থেকে কতজন? 25 জন। তাহলে এরকম প্রতিষ্ঠানকে বলবো আমরা সেবামূলক ক্ষুদ্র শিল্প। আরেক প্রকারের শিল্প আছে মাঝারি শিল্প। ছোটও না, বৃহৎও না, বড়ও না, মাঝামাঝি। তাহলে ছোটও না, বড়ও না, মাঝারি শিল্প। তাহলে মাঝারি শিল্পের সংজ্ঞায় যদি আমরা আসি, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পত্তির মূল্য এবং তার প্রতিস্থাপন ব্যয় সহ
উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে 10 কোটি থেকে 30 কোটি টাকা, শ্রমিক 100 জন থেকে 250। এই ধরনের শিল্প প্রতিষ্ঠানকে বলবো, এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বলবো আমরা কি উৎপাদনমুখী মাঝারি শিল্প। যদি আচ্ছা এখানে যদি ক্লিয়ার বোঝা না যায়, বোর্ড দেখা না যায়, আমার এখানে ক্লিয়ার আছে, আমার এখানে ক্লিয়ার আছে। তোমরা পরবর্তীতে এই ক্লাসটা যখন দেখবে তখন দেখবে যে এই ক্লাসটা ক্লিয়ার আছে। এখন হয়তো তোমার নেটের কারণে দুই একজনের এরকম সমস্যা হতে পারে, কিন্তু এই ক্লাসটা তোমরা যখন পরবর্তীতে দেখবে আমার এখানে যেহেতু ক্লিয়ার আছে, তখন দেখবে যে এই সমস্যাটা আর নাই, এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরে যখন দেখব ক্লাসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বলতেছিলাম মাঝারি শিল্পের সংজ্ঞা। তাহলে মাঝারি শিল্প দুই রকমের, একটা হলো উৎপাদনমুখী মাঝারি শিল্প, আর একটা হলো সেবামূলক মাঝারি শিল্প। উৎপাদনমুখী মাঝারি শিল্পের সূত্রে সংজ্ঞায় বলা আছে ওই সমস্ত প্রতিষ্ঠানকে বলবো যার বিনিয়োগ 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে এবং শ্রমিক 100 জন থেকে 250 জন পর্যন্ত, তাকে বলবো আমরা উৎপাদনমুখী মাঝারি শিল্প। আর সেবামূলক মাঝারি শিল্প বলবো যার বিনিয়োগ 1 কোটি থেকে 15 কোটি টাকা, শ্রমিক 50 জন থেকে 100 জন। এই পার্থক্যগুলো আমি আবার বলি, এই পার্থক্যগুলো একদম ক্লিয়ার হতে হবে। এটার এই জাতীয় প্রশ্নের যদি তুমি উত্তর পরীক্ষায় দাও, যেহেতু সুনির্দিষ্ট বিষয়, একদম ফুল মার্কস পাবে। এখানে ফুল মার্কস পাওয়ার কিন্তু সুযোগ আছে, কারণ এখানে বানানোর কিছু নাই। যে তথ্যটা বইতে আছে খুবই সেই তথ্যটাই লিখতে হবে। এখান থেকে আমাদের আলাদা করে বানায় কিছু বলার প্রয়োজন নাই। প্রশ্নে যা চাবে আমরা বইয়ের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আনসার করব। তাহলে মাঝারি শিল্পের উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ 10 কোটি এবং 30 কোটি টাকা পর্যন্ত, শ্রমিক 100 থেকে 200 জনের মধ্যে যে শিল্প প্রতিষ্ঠানে, তাকে বলবো আমরা উৎপাদনমুখী মাঝারি শিল্প, তাকে বলবো উৎপাদনমুখী মাঝারি শিল্প। আরেকটা হলো সেবামূলক, 1 কোটি থেকে 15 কোটি, শ্রমিক হলো 50 থেকে 100 জন। তাহলে এই প্রতিষ্ঠানকে বলবো সেবামূলক মাঝারি শিল্প। তাহলে এর উপযুক্ত ক্ষেত্রের বিভিন্ন উদাহরণ আমাদের বইতে দেওয়া আছে। আমরা যদি বই দেখি, বইতে উপযুক্ত ক্ষেত্র, বিভিন্ন রকমের ক্ষেত্র আছে, সেগুলো আমরা বইতে খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, আমরা দেখে নিব। যেমন বলা আছে খাদ্যজাত শিল্প, বস্ত্র শিল্প, মুদ্রণ ও প্রকাশনা শিল্প, কাঁচ ও সিরামিক শিল্প, চামড়া শিল্প, পাটজাত শিল্প, হিমাগার শিল্প ইত্যাদি। তাহলে আমরা কি করব, যে সমস্ত প্রতিষ্ঠানের উৎপাদনমুখী তার এক রকমের সংজ্ঞা, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সেবামূলক তার আরেক রকমের সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো কি দিয়ে নির্দিষ্ট করা আছে? বিনিয়োগকৃত মূলধন এবং শ্রমিক, এগুলো যথাযথভাবে পড়ে নিব। তাহলে আমাদের আজকের আলোচনায় বাংলাদেশের শিল্প আরেকটি আছে বৃহৎ শিল্প। যে সমস্ত প্রতিষ্ঠানের এরকম কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে বিনিয়োগ সর্বোচ্চ কত? 30 কোটি টাকার অধিক, এবং যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানকে বলবো আমরা বৃহৎ শিল্প। তাহলে আমরা বই দেখে নিব, এবং এই বইতে যে আলোচনাগুলো আছে আমরা সুনির্দিষ্টভাবে আলোচনাগুলো দেখে নিব। এখান থেকে আমরা আরেকটি জিনিস আমি হোমওয়ার্ক দিয়ে রাখবো, আজকে তোমরা পড়ে নিবা। বইয়ের দেখো, বইয়ের 89 পৃষ্ঠা, কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে করণীয়, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। যদি এখনও যে বিষয়গুলো আলোচনা হলো কারো বুঝতে সমস্যা থাকে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি তার উত্তর দিব। তাহলে কুটির, তারপর হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়।
বইতে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, 7টা 8টা বা 9টা পয়েন্ট দেওয়া আছে। আমরা কি করব, আমরা ওইগুলো একটু পড়ে নিব। 7টা পয়েন্ট দেওয়া আছে। এইটা হলো আমাদের সাতটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। এগুলো আমরা কি করব, পড়ব। যদি সমস্যা থাকে আমরা পরবর্তী ক্লাসে যখন যাব, শুরুতেই আমি কি করব, শুরুতেই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা যাব। তাহলে এই চ্যাপ্টারের আলোচনা মোটামুটি শেষ। এটাকে, এই হোমওয়ার্কটাকে খাতায় সুন্দর করে লিখতে হবে তোমাদের, এবং আমাকে স্কুল খুললে দেখাতে হবে। তাহলে আমরা হোমওয়ার্কটা দেখব এবং কি করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। আমি এখানের কোনো আলোচনায় কোনো প্রশ্ন থাকলে আমি এটা কি করব, আমি এর উত্তর দিব। আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখছি না। না স্যার, কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ স্যার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা আজকের মতো শেষ। আমরা আগামীকালকে একটা ক্লাসে বলেছিলাম তোমরা 4র্থ অধ্যায় আলোচনা করার জন্য, আমরা পরের ক্লাসে 4র্থ অধ্যায় আলোচনা করব। খোদা হাফেজ।